স্বজন হারানোর বেদনায় সান্ত্বনার ভাষা কাজে আসে না বললেন প্রধানমন্ত্রী। চালু হলো মোবাইল ইন্টারনেট, 5 জিবি ফ্রি পেলেন গ্রাহকেরা। ময়মনসিংহ শহরে নাশকতার ক্ষত, সহিংসতায় 5 মৃত্যু। এবং ব্রাহ্মণবাড়িয়ায় 2 সন্তান সহ স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটি নিউজ, সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। কোটা আন্দোলনের সময় সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে তিনি সহায়তার অর্থ তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানুষের নিরাপত্তার জন্য সহিংসতায় জড়িতদের বিচার করতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণ গেছে অনেকের। যারা স্বজন হারিয়েছেন সেই সব পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নিহত 34 জনের পরিবার, যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারও ছিল। প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের খোঁজ খবর নেন, তাদের সান্ত্বনা দেন। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন চেন আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। আপনারা আপনজন হারিয়েছে, আপনারা একটা শোক সইতে পারেন না, আর আমি কী শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু কেন এই দেশের মানুষের জন্য। কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। বা সাধারণ মানুষই তো সুবিধা পেত। এই মেট্রো রেলে কারা চলতে, এক্সপ্রেস ওয়েতে কারা চলে, মানুষের কাজ করাটাই তো আমার কাজ। নিজেকে স্বজনহারা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পরিবারের সদস্যদের হারানোর শোক তিনি বোঝেন, তাই সহিংসতার জন্য দায়ীদের বিচারের আশ্বাস দেন তিনি। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন, আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। অন্যদিকে সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত। এ সময় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রসঙ্গ উঠে আসে। সহিংসতায় জামাত শিবির জড়িত ছিল বলে তাকে জানান প্রধানমন্ত্রী। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। টানা 10 দিন পর চালু হলো মোবাইলে 4G সেবা। 3 দিনের জন্য 5 জিবি বোনাসও দেওয়া হচ্ছে। ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে অ্যাপসগুলোকে চিঠি দিয়েছে বিটিআরসি। সকালে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কারফিউর আগেই 17 জুলাই মধ্যরাত থেকে বন্ধ হয় 4G নেটওয়ার্ক এবং এতে দেশের মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়। অবশেষে রবিবার সকালে আইসিটি প্রতিমন্ত্রী মোবাইল অপারেটর ও সরকারি কর্মকর্তাদের নিয়ে বসে সেবা ফেরানোর সিদ্ধান্ত জানান। 4Gতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 জিবি বোনাস তারা ডেটা পাবেন। এই সময়টিতে বাংলাদেশ কখনোই ইন্টারনেট বিচ্ছিন্ন হয়নি জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেনি, এক মুহূর্তের জন্যও না। এটা হচ্ছে প্রথম আমার পক্ষ থেকে অফিসিয়ালি এক্সপ্লেনেশন।
দেশের অস্থির পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ভূমিকা নিয়ে আপত্তি বিটিআরসির। শনিবার তাদের চিঠিও দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন কন্টেন্ট মুছে দিতে বলা হলেও তারা সেটি করেনি, বরং আওয়ামী লীগের 50টি পেজ ব্লক করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহারের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত 31 জুলাই জানাবেন তারা। ফেসবুক, ইউটিউব এবং টিকটককে এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি। বাংলাদেশের জন্য তারা ভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে। এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। গত 18 জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ ছিল। 5 দিন পর 23 জুলাই রাতে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে কিছু প্রতিষ্ঠানকে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। পরদিন 24 জুলাই সারা দেশেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়, যদিও সেবা এখনো আগের মতো স্বাভাবিক নয়। মোটামুটি সরকারি বেসরকারি মিলিয়ে আমাদের ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি সেক্টরের প্রায় 1000 কোটি টাকার উপরেই ক্ষতি হয়ে গেছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনে ভাঙচুর ও আগুনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সকালে বিশ্ববিদ্যালয় হলগুলোর ক্ষতিগ্রস্ত কক্ষ পরিদর্শন শেষে উপাচার্য ডক্টর গোলাম সাব্বির সাত্তার কথা জানান। নিজের কার্যালয়ে উপাচার্য সাংবাদিকদের জানান, হামলায় 9টি হলের 158টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হলের শিক্ষার্থীদের আসবাবপত্র, ল্যাপটপ, মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেয় সন্ত্রাসীরা। তিনি আরও জানান, ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ ও হামলাকারীদের চিহ্নিত করতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 8 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর হল সংস্কার করে ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। তাদের হল পর্যবেক্ষণটা হয়ে গেলে পারে, তাদের হলের ইন্সপেকশনটা হয়ে গেলে পারে আমরা হলের কাজে হাত দিব, কারণ আমাদের হলকে শিক্ষার্থীদের বসবাসে উপযোগী করে তুলতে হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে দেশের প্রাচীন শহর ময়মনসিংহ। সহিংসতায় মৃত্যু হয়েছে 5 জনের। দুর্বৃত্তদের নাশকতার ক্ষতি অন্তত 5.5 কোটি টাকা। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্র পাড়ের ঐতিহ্যবাহী নগরী ময়মনসিংহের বাতাসে এখনো পোড়া গন্ধ। কোটা সংস্কার আন্দোলনের সুযোগে ঢুকে পড়া সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষতবিক্ষত শিল্প ও সংস্কৃতির এই নগরী। আন্দোলনের সহিংসতায় প্রাণ হারিয়েছেন 5 জন। দুর্বৃত্তরা পুড়িয়ে দেয় পুলিশের 2টি পিকআপ ভ্যান, এসিল্যান্ডের গাড়ি, পুলিশ বক্স। ব্যাপক ভাঙচুর চালানো হয় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। স্বাধীন দেশে এমন সহিংস তাণ্ডবে হতবাক মানুষ। এমন বিচার করা চাই যাতে করে আর কোনোদিন কেউ এইসব সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত না হয়। কেবল বিভাগীয় শহরটিতেই নয়, একদল দুর্বৃত্ত আগুন দেয় গৌরীপুরের তাল্লু স্পিনিং মিলে। ভাঙচুর হয় ফুলপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে। পরবর্তী সময়ে নাশকতার 15টি মামলা করেছে পুলিশ। যারা দুষ্কৃতকারী, যারা এইগুলোর সাথে জড়িত ছিল, আমাদের অভিযান তাদের বিরুদ্ধে। আমরা কিন্তু সাধারণ ছাত্র বা সাধারণ নাগরিকের নিরাপত্তার জন্যই কিন্তু পুলিশের এই কার্যক্রমগুলো। ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে শহর ময়মনসিংহ। তবে সন্ত্রাসী তাণ্ডবের এই ক্ষত ভুলতে সময় লাগবে জেলাবাসীর। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সাম্প্রতিক সহিংসতায় চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর সহ দেশের কোনো বিমানবন্দর একদিনের জন্য বন্ধ ছিল না জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপে কথা বলেন তিনি আরও বলেন, অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তায় বিমান বাহিনী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সহযোগিতা করে আসছে। চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি। এছাড়াও বিমান বাহিনীর সদস্যরা চট্টগ্রামের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা দিয়ে আসছে। এ সময় শাহ আমানত বিমানবন্দরে কর্মরত বিমান বাহিনীর সদস্যদের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 সন্তান সহ স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পৌর এলাকায় বিজয়পাড়ার নিজ বাড়িতে শনিবার রাতের কোনো এক সময়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলেন বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া, স্ত্রী জান্নাত এবং 2 মেয়ে, 4 বছর বয়সী ফাহিমা ও 2 বছর বয়সী তাহমেদা। প্রতিবেশীরা জানান, সকালে বাড়িতে লোকজনের সাড়া না পেয়ে খোঁজ নিলে ঘরের দরজা ভেঙে পরিবারের 4 জনের মৃতদেহ দেখতে পান তারা। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। পারিবারিক কলহ থেকে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাত হোসেন। তবে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য 4 জনের মৃতদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হয়েছে। মর্গের সামনে থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের এই মর্গের সামনে। এই মর্গে কিন্তু একই পরিবারের 4 জন সদস্যের মরদেহ আছে। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমাকে জানিয়েছেন যে তারা গতকাল রাত 10টার দিকে এই যে কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া, তার স্ত্রী এবং 2 সন্তান একসাথে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে আজকে সকালে তারা যখন ঘুম থেকে উঠতে দেরি করছিল, আশেপাশের লোকজন এসে কিন্তু তারা দরজা ধাক্কাধাক্কি করছিল। এক পর্যায়ে তাদের সন্দেহ হলে তারা কিন্তু পুলিশকে খবর দেয়। এই ঘটনা শোনার পর কিন্তু এই নবীনগর পৌর এলাকার যে বিজয়পাড়া গ্রাম আছে, বিজয়পাড়া গ্রামে শত শত নারী পুরুষ কিন্তু ভিড় করেছে কঠোরভাবে তদন্ত করে কি কারণে তারা আত্মহত্যা করলো নাকি অন্য কোনো কারণে কোনো হত্যাকাণ্ড হয়েছে এই বিষয়ে কিন্তু তারা খতিয়ে দেখছে। তো এই আজকেই কিছুক্ষণ আগে এই লাশগুলো এখানে মর্গে এসেছে এবং আজকেই তাদের এখানে পোস্টমর্টেম করা হবে বলে এখানকার ডাক্তাররা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলের মাছ ধরার জালে উঠে এলো বোমা সদৃশ জিনিস। সেটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার গোসাইপুর এলাকায় করতোয়া নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে বোমা সদৃশ বস্তুটি উঠে আসে। বিষয়টি পুলিশকে জানালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি তাদের হেফাজতে নেয়। গোবিন্দগঞ্জ ওসি আফম আসাদুজ্জামান আসাদ জানান, এটি মুক্তিযুদ্ধকালের পরিত্যক্ত বোমা হতে পারে, তবে এটি তাজা না অকেজো পরীক্ষা করে দেখা হচ্ছে। দৌলতদিয়া পাটুরিয়া ঘাট আধুনিকায়ন ও নদী ভাঙন রোধে 1350 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। মেয়াদ শেষের পথে হলেও এখনো শুরুই হয়নি এই প্রকল্পটির কাজ। ফলে প্রতি বছর পদ্মার ভাঙনে গৃহহীন হচ্ছে হাজারো মানুষ। রাজবাড়ীর প্রতিনিধি লিটন চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের ব্যস্ততম নৌরুটগুলোর মধ্যে অন্যতম এই দৌলতদিয়া ফেরিঘাট। এ ঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদ প্রতি বছরই শিকার হচ্ছে নদী ভাঙনের। পদ্মার ভাঙনে গত কয়েক বছরে ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে দিশেহারা এলাকাবাসী। পদ্মার ভাঙনে ছোট হয়ে গেছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার দেবগ্রাম ইউনিয়ন। নদী ভাঙন রোধে ও ঘাট আধুনিকায়নে 2020 সালে 1351 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হবার কথা, অথচ এখনো শুরুই হয়নি প্রকল্পটির কাজ। ফলে প্রতি বছরই পদ্মার ভাঙনে গৃহহীন হচ্ছে হাজারো মানুষ। এখনো বস্তা দিলে আমরা থাকতে পারি। আমার 2খান ঘর ভাঙছি, এটা গরুর ঘর, এটা নান্দন ঘর, আর ওই যে 2 টুক ছাবরা আছে। মেলা বাড়িঘর ভেঙে গেছে নদীর বর্ষার আগেই। কোনো মেম্বার, চেয়ারম্যান কিংবা এমপি মহোদয় এসে আমাকে দেখতেছে না কেউ। বর্ষার মৌসুমে কিছু বালু টালু বস্তা ফেলার পরে দেখা গেল ওটা আবার নদী গর্ভে বিলীন হয়ে যায়। শুকনো মৌসুমে যদি কাজটা করতো তাহলে কাজটা পরিপূর্ণ সুন্দর হইতো। আজ হবে না কাল হবে এরকম আশ্বাস দিয়ে দিয়েই মনে করেন এখন আমাদের অনেক নদী বাড়িঘর ভেঙে চলে গেছে। সম্প্রতি দৌলতদিয়া 6 ও 7 নম্বর ফেরিঘাটের মাঝে নদী ভাঙন তীব্র হওয়ায় জিও ব্যাগ ফেলছে বিআইডব্লিউটিএ। স্থায়ী ব্যবস্থা সহ প্রকল্পটি শুরু করার দাবি এলাকাবাসীর। এ বিষয়ে বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জানান, চলতি বছর জমি অধিগ্রহণ শেষ হলে আগামী বছর থেকে কাজ শুরু হবে। প্রকল্প সরকার এই ডিসেম্বরে, মানে 24 ডিসেম্বর অধিগ্রহণের টাকা বাড়বে, এটা আমি জানবো না। যখন এস্টিমেট করবো তখন পাবো। তারপরে মেটেরিয়ালসের দাম মতো বাড়তেছে না, যেটা তো 18 সালে শিডিউলে করা।
শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার। তবে নানা সংকটে 2 বছরেও প্রকল্পটি শেষ হয়নি 6 বছরেও। প্রকল্প সংশ্লিষ্টরা অবশ্য বলছেন আগামী ডিসেম্বরেই শেষ হবে এর নির্মাণ কাজ। শঙ্কর দাসের ক্যামেরায় বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে। মেঘনা নদী পাড়ে চলছে আধুনিক আশুগঞ্জ সাইলোর নির্মাণযজ্ঞ। ৩,৫০০ টন ধারণ ক্ষমতার 30টি বিনে চালের আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত চাল সংরক্ষণ করা যাবে। সে কারণে এটিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার বলা হচ্ছে। 2018 সালে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি করে খাদ্য অধিদপ্তর। নির্মাণ ব্যয় 540 কোটি টাকা। 2 বছরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা, তবে কাজ চলছে ধীরগতিতে। ফলে চতুর্থ দফায় বাড়ানো মেয়াদেও প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বিলম্বের কারণ হিসেবে বলা হচ্ছে করোনার কারণে প্রয়োজনীয় যন্ত্রাংশ যথাসময়ে আমদানি করা যায়নি, আসতে পারেননি বিদেশি পরামর্শকরাও। এরপর নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ধীরগতি নেমে আসে প্রকল্পের কাজে। তবে সকল জটিলতা মিটে যাওয়ায় আগামী ডিসেম্বরেই নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা। আমরা এখানে বর্তমানে ফুল ফ্লোতে কাজ চলতেছে আমাদের, ইনশাল্লাহ আমরা ডিসেম্বরে শেষ করে ফেলবো। মাঝখানে প্যান্ডেমিকের পরে আমাদের বিভিন্ন রকম বিলম্ব ছিল, সেগুলো আমরা ওভারকাম করে ফেলেছি। সময়টা ডিসেম্বর পর্যন্ত আছে, ডিসেম্বরের ভিতরে হয়ে যাবে আসলে। আগামী ডিসেম্বরে সাইলোটি চালু করার লক্ষ্যে দ্রুত নির্মাণ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপে রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। টেন্ডার হয়েছে তখন থেকে তাদের কাছে 3টা ছিল, এটা আমাদের অনেক আগে। তার মধ্যে তারা 2টা অলরেডি ডেলিভারি দিয়ে দিচ্ছে। এখন এটাই বাকি আছে, সর্বশক্তি দিয়ে এটা কমপ্লিট করবে, আর না হলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তাদের টাকা বন্ধ হয়ে যাবে, আমাদের টাকাও বন্ধ হয়ে যাবে। আশুগঞ্জ সাইলো চালু হলে পুষ্টিগুণ অটুট রেখে দীর্ঘ সময় চাল সংরক্ষণ করা যাবে। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের খবর আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।